কারো উপর নির্ভরশীল হওয়াটা খুবই যন্ত্রণাদায়ক। তার উপর স্ত্রীর কাজকর্মে আমার সন্দেহ আরও বেড়ে যাচ্ছিল। আমি খুব করুণ চোখে আমার অকেজো পায়ের দিকে তাকিয়ে আছি, যে পা দিয়ে আমি চলাফেরাও করতে পারি না। অনেক কষ্টে হুইল চেয়ারকে বিছানার কাছে এনে পাগুলোকে হাত দিয়ে ধরে বিছানার নিচে নামিয়ে কোনো রকমে হুইল চেয়ারে বসলাম। এটুকুতেই আমি ঘেমে একাকার হয়ে গেছি। রাতের অন্ধকারে সামনের ঘর থেকে আমার স্ত্রী কারো সাথে কথার আওয়াজ শুনে আমার হুঁশ উড়ে গেল। সে প্রতিদিন আমাকে ওষুধ খাইয়ে ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিত। রাতের নিস্তব্ধতায় স্ত্রীর অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম, যা শুনে আমার হৃদয় ফেটে যেত। সারা রাত শান্তিতে ঘুমাতেও পারতাম না। সকালে দরজা খুলে আমার স্ত্রী যখন ঘর থেকে বের হতো, তখন তার মুখে হালকা একটা হাসি লেগেই থাকতো। ওর এই হাসি মুখ আমাকে আরও অস্থির করে তুলত। তার ভেজা চুল আমাকে পাগল করে দিত। আমি তাকে জিজ্ঞেস করতাম, কেন তুমি আমার সাথে না ঘুমিয়ে রাতে অন্য ঘরে চলে যাও? সে আমার একথায় কোনো উত্তর না দিয়ে অদ্ভুত একটা হাসি নিয়ে আমার অকেজো পায়ের দিকে তাকিয়ে থাকতো, যেন সে বলতে চাইছে একজন প্রতিবন্ধী পুরুষ আমাকে কি দিতে পারে। সে আমাকে মুখে কিছুই বলতো না, কিন্তু তার এই চুপ করে থাকা ভিতরে ভিতরে আমাকে অস্থির করে তুলত। সারাদিন তো সে আমার খেয়াল রাখতো, আমাকে নিজের হাতে খাইয়েও দিত, কিন্তু রাত হলেই একটা সুন্দর ড্রেস পরে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। সারা রাত যে কষ্ট সে আমাকে দিত, সেটা আমার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। একবার আমি খাবার খাওয়ার সময় তার হাত ধরে বললাম, মঞ্জু, তুমি রাতে আমার কাছে থেকো, আমাকে ছেড়ে কোথাও যেও না। তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো, খুব তাড়াতাড়ি আমি নিজের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে পারবো। এসব কথা বলতে বলতেই আমার চোখ ভিজে উঠেছিল। যে যন্ত্রণা এবং কষ্ট আমি সারা রাত পেতাম, সেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি কেন, কোনো পুরুষই এটা সহ্য করতে পারবে না যে তার বউ সেজেগুজে নিজের স্বামীকে ছেড়ে অন্য ঘরে থাকতে যায়। মঞ্জুর নিজের হাত আমার হাত থেকে ছাড়িয়ে খাবার থালা নিয়ে চলে গেল। আমি হুইল চেয়ার চালিয়ে ঘর থেকে বেরিয়ে দেখলাম সে রান্নাঘরে বাসন ধুচ্ছে। আমি তার পিছনে এসে বললাম, ডক্টর আমাকে আশা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমি হাঁটতে পারবো, আমার পা আবার ঠিক হয়ে যাবে। তারপর আমরা দুজনে আবার আমাদের জীবন। এ পর্যন্তই বলছিলাম, হঠাৎ মঞ্জু রেগে একটা কাচের গ্লাস মাটিতে আছড়ে ফেলে আমাকে হুইল চেয়ার সহ বাইরে সিঁড়ির কাছে নিয়ে এলো। সেখান থেকে নিচের দিকে তাকিয়ে আমার আত্মা অবধি কেঁপে উঠল। ও বলল, তুমি অসহায় আর প্রতিবন্ধী অবস্থাতেই ঠিক আছো। যদি তুমি নিজে ঠিক হওয়ার কথা বলো, তাহলে আমি তোমাকে এখান থেকে নিচে ফেলে দেব। ভগবান করুক তুমি এরকমই থাকো, যেন কখনোই ঠিক না হও। এভাবে অসহায় অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকো। সে আমার দিকে এতটা ঘৃণা নিয়ে তাকালো যে আমি ভয় পেয়ে গেলাম। সিঁড়ি বেশি দূরে নয়, সে আমাকে সামনে এগিয়েও দিয়েছিল। নিচের দিকে তাকিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। তার চোখ সেই সময় লাল হয়ে উঠেছিল। সে রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তারপরে সে আমার হুইল চেয়ার পিছনে করে আমাকে আমার ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। তারপরে আমাকে ওষুধ খাইয়ে ঘরের দরজা খুলে পাশের ঘরে গিয়ে ঘরের দরজাটা জোরে বন্ধ করে দিল। যে ঘরে সে আজকাল থাকতো, সেই ঘরের অন্যদিকে আর একটা দরজা ছিল, আর সেই ঘর থেকে যে ধরনের আওয়াজ আসতো তা শুনে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমার নিষ্প্রাণ পায়ের উপর রাগ হচ্ছিল, বউয়ের উপর রাগ। আমি দুহাত দিয়ে পায়ের উপর মেরে মেটাচ্ছিলাম। যদি আমার পা ঠিক থাকতো, তাহলে আমি সেই লোককে মেরে ফেলতাম যে আমার বউয়ের সাথে হেসে হেসে কথা বলে। একজন পুরুষ এবং আমার বউ না জানি ওই বদ্ধ ঘরে আরও কি কি করে, এইসব ভেবেই আমার অন্তর কেঁদে উঠত। কিন্তু আমি অসহায়। একবার সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি ওই লোককে ছাড়বো না। তাই অনেক কষ্টে হুইল চেয়ারে বসে পাশের টেবিল থেকে পিস্তল বের করে আমার ঘর থেকে বেরিয়ে এলাম। সামনের ঘর থেকে তখনও হাসি এবং কথা বলার আওয়াজ আসছিল। চাবির ছিদ্র দিয়ে যে দৃশ্য আমার চোখে পড়ল, তাতে আমার হুঁশ উড়ে গেল। আমি রেগে দরজা ধাক্কাতে লাগলাম। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে আমার হাত থেকে পিস্তল পড়ে গেল, কারণ সামনে তো আমারই। সে হুঁশ উড়িয়ে দেওয়ার মতো ফিগার নিয়ে আমার সামনে বসে বিভ্রান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল।
আমি সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বললাম, মিস মঞ্জু, আমার দিক থেকে কোনো জোর জবরদস্তি নেই। আপনি আপনার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারেন। একদিকে 50 লাখ টাকার চেক আর অন্যদিকে ম্যারেজ পেপার। আমি চোখ উঠিয়ে সেই অসহায় সুন্দরী মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। তার চোখ 50 লাখ টাকার চেকের দিকে স্থির হয়ে রইল, যেটা এই মুহূর্তে তার খুব দরকার। আবার কখনো সেই কাগজের দিকে চোখ যেত, যেটাতে সই করার সাথে সাথে সে আমার স্ত্রী হয়ে যাবে। যদি একজন মেয়ে সুন্দরী এবং তার উপরে যদি অসহায় হয়, তাহলে আমি তার অসহায়ত্বকে নিয়ে খেলাকে আরও বেশি উপভোগ করি। সেজন্য আমি যতটা মঞ্জুর অসহায়ত্বকে উপভোগ করতে পারি ততটা উপভোগ করতে লাগলাম। তার চোখের জল দেখে গর্বে আমার বুক ফুলে উঠছিল। সম্ভবত মেয়েটার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন, আর আমি তাকে সেই জায়গাতেই এনে দাঁড় করিয়েছি। তার বাবা হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই লড়ছে, আর নিজের বাবাকে বাঁচাতে চোখের জল নিয়ে আমার সামনে অসহায় হয়ে বসে আছে। সেই সময় তার লাল গোলাপি ঠোঁট আমার শান্তি কেড়ে নিচ্ছিল। তারপর সে কাঁপা কাঁপা হাতে কাগজে সই করল, আর আমার মুখের হাসি ছড়িয়ে পড়ল। মনে মনে ভাবলাম, আবার একটা কোমল গোলাপকে কিনে নিলাম। একেও 4 দিনের জন্য নিজের ঘরে আয়না বানিয়ে তারপর ফালতু জিনিসের মতো ছুঁড়ে ফেলে দেব। মঞ্জুর সাথেই আমার প্রথম বিয়ে। এর আগে যত মেয়েকে ব্যবহার করেছি, বিয়ে না করেই তাদের সাথেই রঙিন রাত কাটাতাম, আর সন্তুষ্ট হওয়ার পরে তাদের ছেড়ে দিতাম। কিন্তু মঞ্জুকে বিয়ে করাটা ছিল মঞ্জুর সত্য। যখন সে আমার সব সত্য মেনে নিল, তখন আমিও তার সত্ত্বে রাজি হয়ে গেলাম। আমার কাছে মেয়েদের গুরুত্ব এতটুকুই ছিল, যাদের সাথে কিছুদিন বা কয়েক মাস কাটানো যায়। কিন্তু আমি জানতাম না যে মঞ্জু একটা সমস্যার নাম। সে কোনো সাধারণ মেয়ে না, সে একজন বড় খিলাড়ি, যে আমাকে শেষ করে দিয়েছে। আমি খুব খুশি হয়ে ও সই করা বিয়ের কাগজ নিয়ে আমিও তাতে সই করে দিলাম। আমার অফিসের ঘরে উকিলও বসেছিল, তিনি বাদবাকি কাগজ কমপ্লিট করলেন। এখন এই সুন্দরী মেয়েটি মঞ্জু রায় থেকে মঞ্জু বিশ্বাসে পরিণত হয়েছে। এখন সে বরুণ বিশ্বাসের স্ত্রী। কিন্তু যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণের জন্য আমি ওর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকালাম। সে তাড়াতাড়ি 50 লাখ টাকার চেক তুলে নিয়ে আমার অফিস থেকে বের হতে লাগলো। আমি হাসতে হাসতে বললাম, তুমি এখন আমার সাথে আমার ফ্ল্যাটে যাবে, কারণ আজকেই আমাদের বাসরাত, আর আমি এটা নষ্ট করতে চাই না। আমার একটুও ধৈর্য ছিল না যে তার অপেক্ষায় আমি আমার সময় নষ্ট করব। সে আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার বাবা হাসপাতালে পড়ে আছে, জানি না তিনি বেঁচে আছেন কিনা, তাই ঈশ্বরের দোহাই আমাকে বাবার সাথে এই রাতটা থাকতে দাও, তারপর আমি নিজেই তোমার কাছে আসব। সে আমাকে হাত জোর করে অনুরোধ করল, কিন্তু আমি এতটা দয়ালু না। যদি দয়ালুই হতাম তাহলে ওর অসহায়ত্বকে সুযোগ নিতাম না। আমি আমার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে তার কাছে এসে বললাম, তোমার বাবার এই চেকটা দরকার, তোমার না। আর এই চেকটা তোমার বাবার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর প্লিজ আমাকে বোর করো না। কতদিন ধরে আমি এই দিনের অপেক্ষায় আছি। আমি তার হাত ধরে তাকে আমার সাথে নিয়ে যেতে লাগলাম। সে পুরো রাস্তা আমার কাছে হাত জোর করে অনুরোধ করতে লাগলো যে আমাকে অন্তত কয়েক ঘন্টার জন্য বাবার কাছে থাকতে দাও। কিন্তু আমি কিছুই শুনতে চাইলাম না, শুধু সে থাপ্পড়ের শব্দ ছাড়া, যেটা কিছুদিন আগে ও আমাকে দিয়েছিল। আমার ভিতরে লেগে থাকা আগুন হয়তো আজ তার অসহায়ত্ব আর চোখের জল দেখেই সে আগুন নিত্য। তাই আমি কেবল গাড়ি চালাতে থাকলাম, তার কোনো কথাতেই ধ্যান দিলাম না। আমি ভীষণ ধনী এবং উচ্ছৃঙ্খল 30 বছর বয়সী এক যুবক। এতগুলো হয়তো কেউ কাপড়ও কেনেনি, যতগুলো মেয়েদেরকে আমি কিনে ব্যবহার করে আবার ফালতু জিনিসের মতো ফেলে দিয়েছি। আমার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। আমি এখনো বিয়ে এই কারণেই করিনি যে আমি কোনো একটা মেয়ের সাথে সারা জীবন কাটাতে চাই না। আজ অবধি এমন কোনো মেয়ে পাইনি যার সাথে কিছু রাত কাটানোর পরেও আমার মনে ধরতো। আমি মঞ্জুকে হাত ধরে টানতে টানতে আমার ফ্ল্যাটে নিয়ে এলাম। ঘরের দরজা খুলে ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে এসে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। ও তখনও কাঁদছিল। আমি বললাম, 50 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি তো, মরবে না তোমার বুড়ো অসুস্থ বাপ, তাই তুমি কান্নাকাটি বন্ধ করো। তারপর আলমারি থেকে বের করে তাকে সেই ড্রেসটা দিলাম, যেটা কিছুদিন আগেও একবার ওকে দিয়েছিলাম।
আর তার বিনিময়ে এই গরিব মেয়েটি আমার মুখে সেই ড্রেস ছুঁড়ে মেরেছিল আর আমার গালে থাপ্পড় মেরে তার ভদ্রতার কথা বলে গেছিল যে আমি সেই ধরনের মেয়ে না যে টাকার লোভে নিজের ইজ্জত বিক্রি করব। আর আজ আমি তাকে সেই অবস্থাতে এনে দাঁড় করিয়ে দিয়েছি। মাত্র 50 লাখ টাকার বিনিময় সে আমার কেনা গোলাম হয়ে গিয়েছে। আমি আমার হৃদয়ের তৃপ্তি না মেটা পর্যন্ত তাকে ব্যবহার করব। এবং যখন আমার মন ভরে যাবে তখন আমি তাকে দুধে পড়া মাছির মতো ছুঁড়েও ফেলে দিতে পারবো। যদিও কয়েকদিন আগেও আমি তাকে 50 লাখ টাকা চেকই দিয়েছিলাম। এর কারণ ছিল তার অসাধারণ শরীর আর সৌন্দর্য, যা আমাকে হতভম্ব করে দিয়েছিল। আমি আগেও তার শরীরের দাম এটাই রেখেছিলাম, কিন্তু সে আমাকে চড় মেরে চলে গেছিল। আমি চাইলে সেই রাতে তাকে অপহরণ করে আমার মনের আগুন শান্ত করতে পারতাম, কিন্তু না, আমি তার অসহায়ত্বকে দেখতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সে যেন নিজে কাঁদতে কাঁদতে আমার কাছে সাহায্যের জন্য আসে, আমার সামনে এসে হাত জোড় করে কাকতি মিনতি করে, তবে গিয়ে আমার মন শান্তি পাবে। আর আজকে সেটাই হয়েছে। সে আমার সামনে সেই ড্রেসে দাঁড়িয়ে, যে ড্রেসে আমি তার শরীর সৌন্দর্য দেখতে চেয়েছিলাম। সে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল, আর তার এই প্রচেষ্টা দেখে আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। আমি বললাম, এখন কোনো লাভ হবে না নিজেকে আমার থেকে লুকিয়ে। এখন তুমি আমার বউ, আমি তোমার সাথে আমার যা কিছু ইচ্ছা সব করতে পারি। আমার কথা শুনে সে কেঁপে উঠে বলল, আমি তোমার মতো ধনী আর নোংরা মানসিকতার ছেলেদের ঘৃণা করি। তুমি শুধু আমার শরীর পাবে, কিন্তু আমার মন তোমার জন্য শুধু ঘৃণা আর ঘৃণা। আমি শুধু আমার বাবার জীবন বাঁচানোর জন্য তোমার কাছে নিজেকে বিক্রি করেছি। অন্যভাবে বললে, আমি আমার বাবার জন্য নিজের জীবনকে বলি দিয়েছি। আমার প্রতি তার এত ঘৃণা দেখে আমার শরীরে আগুন জ্বলে উঠল। আমি তাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম, এত জোরে জড়িয়ে ধরলাম যে তার মুখ থেকে উফ বেরিয়ে এলো। আমি বললাম, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। কয়েকদিন অথবা বলতে পারো কয়েক মাস আমি তোমাকে অনেক আদর করব। আমার 50 লাখ টাকা আদায় হয়ে গেলে তোমাকে ছেড়ে দেব। এই বলে আমি তার শরীরে চুমু খেলাম। তারপর আমি সে সবই পেলাম যা আমি মনে প্রাণে চাইতাম। ও আমার বাবার অফিসে চাকরি করত, যার বেতনও ছিল খুবই কম। একবার কোনো একটা কাজে বাবার অফিসে গিয়েছিলাম। সেই সময় ও কালো রঙের কুর্তার সঙ্গে গোলাপি রঙের স্কার্ফ পরে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা করছিল। হঠাৎ তার দিকে আমার নজর পড়লে তার সৌন্দর্য দেখে আমি অন্যদিকে তাকাতে ভুলে গেলাম। সম্ভবত আমার এভাবে তার দিকে তাকানোর ফলে মঞ্জু বিভ্রান্ত হয়ে পড়ে। মেয়েরা তাদের উপর ওঠা সমস্ত নজর চিনতে পারে, তাদের সিক্স সেন্স খুবই স্ট্রং হয়। তাই হয়তো মঞ্জু আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। আমি বাবার কেবিনে থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু মঞ্জুর সৌন্দর্য দেখে আবার বাবার কেবিনে গেলাম। আমি তাকে মঞ্জু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন যে কয়েক মাস হলো সে এই অফিসে কাজ করে। সে খুব ভালো এবং পরিশ্রমী মেয়ে। আমি বললাম, আমারও একজন এরকম মেয়ে দরকার। যদি আপনি মঞ্জুকে আমার অফিসে কাজ করতে বলেন, তাহলে আমার সমস্যা কিছুটা কম হবে। আমার বাবার এতে কি বা আপত্তি থাকতে পারে? আর এমনিতেও বাবা আমার কোনো কথাই ফেলতো না, কারণ আমি তার একমাত্র সন্তান। আমাকে নিয়ে বাবার একটাই টেনশন ছিল যে আমি কবে ম্যাচিওর হব। প্রতিদিন নতুন নতুন মেয়ের সাথে বন্ধুত্ব নিয়ে বাবা প্রশ্ন তুলতেন। আমার মাও চাইতেন আমি বিয়ে করে সেটেল হই, কিন্তু আমি বিয়ের ঝামেলা করতে চাইনি। আমি স্বাধীনভাবে জীবন উপভোগ করতে চাইতাম। তাই আমি আমার জন্য একটা আলাদা ফ্ল্যাট নিয়ে রেখেছিলাম। বেশিরভাগ সময় আমি আমার ফ্ল্যাটেই থাকতাম, আর মেয়েদেরকেও সেখানেই নিয়ে যেতাম। বাবা মায়ের সাথে খুব কমই থাকতাম। এভাবেই আমি মঞ্জুকে আমার অফিসে শিফট করিয়েছি। আমি প্রথমে তার বেতন বাড়িয়ে দিই, এতে সে খুব খুশি হয়। কিন্তু এখন সে আমার উদ্দেশ্য সম্পর্কে জানে না। মঞ্জু এখানে কাজ করার কয়েক সপ্তাহ হয়ে গেছে। আমি তাকে কোনো কাজের জন্য বললে সে চুপচাপ সেই কাজ করে দিত, আমার কোনো কথাতে না বলতো না। কিন্তু প্রথমবার সে আমার কাজে না বলল যখন আমি তাকে বললাম যে আমার অফিসে কাজ করার নিয়ম কিছুটা আলাদা। আমি এখানে কাজ করা মেয়েদের মডার্ন লুকে দেখতে চাই, তাই তোমরা মডার্ন পোশাক পরে কাজ করলে ভালো হয়, আর আমি তোমাদের বেতনও দ্বিগুণ করে দেব। আমার কথা শুনে সে বলল, আমি যে ড্রেস পরি তাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার লুক পরিবর্তন করার দরকার নেই। তোমার বাবার অফিসে কাজ করার সময় আমার ড্রেস নিয়ে তার কোনো সমস্যা হয়নি, তাই তুমি আমাকে তোমার বাবার অফিসে পাঠিয়ে দিলেই ভালো হয়।
কারণ আমি এসব করতে পারবো না। তার এসব কথাতেই আমার ভিতরের অহংকার দপ করে জ্বলে উঠল। আজ পর্যন্ত কোনো মেয়ে আমার সামনে এত সাহস দেখায়নি। আমি এটা ভালো করে জানতাম যে এই ধরনের মেয়েরা যারা বাড়ির খারাপ অবস্থার জন্য চাকরি করতে বাইরে বের হয়, তারা গায়ে ওড়না জড়িয়ে নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার এটা তাদের একটা পুরনো কৌশল। এই ধরনের মেয়েরা নিজেদের সৌন্দর্যকে লুকিয়ে রেখে দাম বাড়ায়। তারপর যখন আমাদের মতো ছেলেরা তাদের দাম বাড়ায়, তখন তাদের শরীর থেকে ভদ্রতার পর্দা সরতে সময় লাগে না। তাই আমিও সেটাই করলাম। পরের দিন মঞ্জুকে বললাম, তোমাকে আমার সাথে একটা বিজনেস লাঞ্চে যেতে হবে। সবার প্রথমে সে প্রশ্ন করলো যে অফিস টাইমে ফিরে আসবো তো, কারণ আমি বেশি দেরি করতে পারবো না। আমি বললাম, হ্যাঁ, তুমি অফিস টাইমেই ফিরে আসবে। আমার কথা শুনে সে আমার সাথে যেতে রাজি হলো। আমি তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম, যেখানে আমার কিছু ক্লায়েন্ট ছিল। মিটিং আর লাঞ্চের পর তারা চলে গেল। আমি ওকে কোনো একটা বাহানায় হোটেলের রুমে নিয়ে আসি। কিন্তু যখন আমি তাকে আমার মনের কথা বললাম এবং তার সামনে 50 লাখ টাকার চেক এবং একটি মডার্ন পোশাক রাখলাম এবং এটাও বললাম যে আমি যতদিন চাইবো তোমাকে ইউজ করতে পারবো, তুমি না করতে পারবে না, আমি জানতাম সে নিজের দাম কিছুটা বাড়াতে চাইবে, তাই তো 50 লাখ টাকার চেক দিয়েছি। সে সেই চেক এবং সেই ড্রেস আমার মুখে ছুঁড়ে মারল এবং বলল যে আমি একটা ভদ্র সভ্য পরিবারের মেয়ে। এরপর সে আমার দিকে ঘৃণা ভরে তাকিয়ে বাইরে চলে যেতে লাগলো। আমি এগিয়ে গিয়ে তার হাত ধরলে সে আমার গালে একটা থাপ্পড় মারল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম আর সে রুম থেকে বেরিয়ে গেল। এরপর মঞ্জু অফিসের কাজ ছেড়ে দিল। এটা আমার মতো মানুষ কিভাবে সহ্য করতে পারে? তাই আমি আমার বাবার কাছে গিয়ে ওর পুরো ডিটেলস নিয়ে বাবাকে বললাম মঞ্জুকে যেন অফিসের কাজে না নেয়। বাবা কারণ জানতে চাইলে আমি শুধু বলেছিলাম যে মেয়েটি ভালো না। বাবা আমার কথা মেনে নিয়ে ওকে আর চাকরিতে নেয়নি। তারপর আমি মঞ্জুর বাবার অ্যাক্সিডেন্ট করাই এবং তাকে জীবন মৃত্যুর পথে নিয়ে আসি। এরপর যখন মঞ্জু আমার কাছে সাহায্যের জন্য এলো, আমি তাকে স্পষ্টভাবে বললাম যে মিস মঞ্জু, আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করি, তাহলে আপনি আপনার ভদ্রতা এবং সভ্যতা আমার অফিসের বাইরে রেখে আসবেন। সে বলল, আমি তোমার সত্য মেনে নেব, কিন্তু তোমাকেও আমার একটা সত্য মানতে হবে। আমি বললাম, কেমন সত্য? সে বলল, তুমি আমাকে 1 রাতের জন্য ইউজ করো বা 4 রাতের জন্য, অথবা যতক্ষণ তোমার মন না ভরে ততক্ষণ, কিন্তু আমাকে স্পর্শ করার আগে তোমাকে আমার বিয়ে করতে হবে। বিয়ে না করে তুমি আমাকে ছোবেও না। যদিও তুমি চাইলে আমাকে 1 রাতের পরেই ডিভোর্স দিয়ে দিতে পারো, কিন্তু বিয়ে না করে তোমার সাথে থাকবো না। ওর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ও সত্য আমার জন্য একটা অ্যাডভেঞ্চার। এর আগে কখনো কোনো মেয়ের সাথে এরকম করিনি। ওর কথা শুনে আমি হেসে একজন উকিলকে আমার ঘরে ডেকে নিলাম। এই বিয়ে ওর জন্য বিয়ে হতে পারে, কিন্তু আমার কাছে এর কোনো গুরুত্বই নেই। ও শুধুমাত্র কয়েকদিন বা কয়েক মাসের জন্য আমার কাছে এনজয়ের বস্তু। আজ সেই মেয়ে আমার ফ্ল্যাটে, আমার বিছানায়, আমার বুকে সে নিঃশব্দে চোখের জল ফেলছে। আমি মাত্র কয়েকদিনের মধ্যে তার অভিমান ভেঙে দিয়েছি। আমার ভিতরে পশুরূপী মানুষটা এই অসহায় মেয়েটিকে তার ইচ্ছায় রাজি করিয়ে শান্ত হলো। মঞ্জুর বাবা হাসপাতালেই মারা যায়। পরের দিন হাসপাতালে এসে ওর বাবার লাশ দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে, কিন্তু এতে আমার কিছুই যায় আসে না। মঞ্জুর বাবা ছাড়া আর কেউ নেই। সে কিছুদিন বাবার শোক করতে থাকলো, কিন্তু কেন জানি না এই মেয়েটার প্রতি নেশা দিন দিন আমার বাড়তে লাগলো। যদিও আমার প্রতিশোধ পূর্ণ হয়ে গেছে, আমি তাকে আমার স্ত্রী বানিয়ে রাখতে চাইনি, কিন্তু বোধহয় ওর সৌন্দর্যের ভূত এখনও আমার মাথা থেকে নামেনি। তাই ওকে ওর বাড়ি থেকে আবার আমার ফ্ল্যাটে নিয়ে এলাম। এবার ওর চোখে আমার জন্য আগের চেয়ে আরও বেশি ঘৃণা ফুটে উঠল, কিন্তু আমি এসবে পাত্তা দিইনি। ভেবেছিলাম এটা শুধু কয়েকদিনের ব্যাপার। মঞ্জুর সৌন্দর্যের নেশা আমার মাথা থেকে নেমে গেলেই আমি ওর মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে এখান থেকে বের করে দেবো। কিন্তু সে তো নেশার মতো আমার মাথা চড়তেই লাগলো। প্রতিবার আগের বারে যে তাকে আরও সুন্দর লাগতো, এতটাই যে আমি ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকতাম। যদিও আজ পর্যন্ত আমি ওর কাছ থেকে ভালোবাসা পাইনি, তার চোখে আমার জন্য শুধুমাত্র ঘৃণা আর ঘৃণাই ছিল। আমি যত তার সাথে থাকতাম ততই তাকে আমার ভালো লাগতো। ওর বিষণ্ণ মুখও আমাকে আকৃষ্ট করতো। একবার তার খুব জ্বর হয়েছিল আর আমি টেনশানে নাওয়া খাওয়া ভুলে গেলাম। তখনই আমি বুঝতে পারি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না।
আমি সারা রাত জেগে ওর যত্ন নিলাম। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল। 6 মাস পেরিয়ে গেছে, সে এখনো আমার স্ত্রী। একবার সে নিজে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমাকে কবে ডিভোর্স দেবে? আমি তাকে আগেই বলেছিলাম যে আমি তার সাথে কয়েকদিন বা কয়েক মাস থাকবো। কিন্তু এখন আমার মন পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাই সে আমার সাথে চিরকাল থাকুক। আমি তাকে এই কথাটি জানালে সে আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই না। যেভাবেই হোক আমি ডিভোর্স চাই। তুমি নিজেই বলেছিলে আমাকে ছেড়ে দেবে। আমি মুচকি হেসে বললাম, আমার পক্ষে এটা সম্ভব না। আমি জানি না কিভাবে কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করি, তাই এখন তোমাকে ছাড়তে পারবো না। এখন তোমাকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেও পারি না। প্লিজ মঞ্জু, যা হয়েছে ভুলে যাও। তুমিও আমার ভালোবাসা গ্রহণ করে নাও। কিন্তু সে আমার সাথে ঝগড়াঝাটি করতে শুরু করলো আর বলল, আমাকে ডিভোর্স দিয়ে দাও। ওর অবস্থা পাগলের মতো হয়ে গেল। ও আমার সামনে পড়ে হাত জোর করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে বুঝতেই চাইছিল না। তাই আমি বাধ্য হয়ে তাকে থাপ্পড় মেরে বললাম, আমার সাথে এসব কথা বলবে না। তুমি সারা জীবন এভাবেই আমার সাথে থাকবে, বুঝলে? এই বলে আমি অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ওর মাথায় যে পাগলামো চেপেছিল সেটা থামানোর জন্যই তাকে থাপ্পড় মারতে হয়েছিল। কিন্তু এখন আমার খুব অনুশোচনা হচ্ছিল যে আমি কিভাবে মঞ্জুর গায়ে হাত তুললাম। এসব কথা ভাবতে ভাবতে টেনশনে খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম। তার ফলে এই হলো যে হঠাৎ সামনে আসা গাড়ির সাথে আমার ধাক্কা লেগে আমার গাড়ি পাল্টি খেতে লাগলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে বেডে শুয়ে। সেখানে আমার বাবা মায়ের সাথে মঞ্জুও উপস্থিত ছিল। সেই সময় আমি বাবা মায়ের সামনে ওকে আমার স্ত্রী হিসেবে মেনে নিলাম। বাবা এটা শুনে অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু আমি যে অবস্থায় ছিলাম তাতে তিনি আমাকে কিছুই বলতে পারেননি। আমার 2 পা ভেঙে গেছিল। ডাক্তার আমার পা দুটো প্লাস্টার করে দিয়ে বললেন, আপনি কয়েক মাস নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর আমি বাবা মায়ের পরিবর্তে মঞ্জুর সাথে ফ্ল্যাটে চলে এলাম। তার ব্যবহার আমার প্রতি বদলে গিয়েছে। সে আমার যত্ন নিত, কিন্তু রাতে আমাকে ওষুধ খাওয়ানোর পর সে আমার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে যেত। তারপর সারা রাত আর আমার ঘরে আসতো না। আমি সেই সময় এতটা নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে নিজে নিজে বিছানা ছেড়ে উঠতে পারতাম না। আমার ঘরে দরজা খোলা, সামনের ঘরে সে ছিল, কিন্তু সেই ঘরের দরজা বন্ধ। রাতের বেলা সামনের ঘর থেকে হালকা হালকা চিৎকারের আওয়াজ আসছিল। রাতে সেই সময় মঞ্জুর সাথে কে আছে সেই ঘরে? আমি খুব ঘাবড়ে গেলাম। হয়তো আমার মনের ভুল, কিন্তু না, এটা আমার মনের ভুল না। কারণ এখন প্রতিদিনই এমন অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করেছি, যা আমাকে খুব কষ্ট দিত। আমার অফিসের কাজের কাগজপত্র মঞ্জুই এনে দিত আমার সাইন করার জন্য। আমার অফিসের ম্যানেজার প্রতিদিন আমার বাড়িতে আসতো। কোনো জরুরি কাজ থাকলে আমি তার সাথে বাড়িতে বসে ডিসকাস করতাম। তারপর সে চলে যেত। সে খুব দায়িত্ববান ছেলে। আমি ভাবতেও পারিনি যে তাকে আমি আমার স্ত্রীর ঘর থেকে বের হতে দেখব। তাকে দেখে আমার হাতের পিস্তল নিচে পড়ে গেল। আমি তাকে বললাম, তুমি? সে আজকে আমার চোখে চোখ রেখে তাকিয়েছিল। মঞ্জুও তার সাথেই দাঁড়িয়ে। ও কিছু কাগজপত্র আমার সামনে রেখে বলতে লাগলো, আমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে করে নিয়েছি। এখন তুমি আমাকে ডিভোর্স না দিলে আমি তোমাকে মেরে ফেলতেও দ্বিধা করব না। আমি অবাক হয়ে মঞ্জুর দিকে তাকিয়ে রইলাম। তারপরে তাকে বললাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার ভদ্রতাকে আমি বিশ্বাস করেছিলাম। আমি ভাবতেও পারিনি যে তুমি কারোর সাথে অবৈধ সম্পর্ক করতে পারো। কারণ অবৈধ সম্পর্ক তো আমিও তোমার সাথে করতে চেয়েছিলাম, এবং বিনিময়ে তোমাকে 50 লাখ টাকাও দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি তোমার আত্মসম্মান বিক্রি করোনি। তাহলে আজ কীভাবে পরপুরুষের সাথে? আমি সম্পত্তি হারানোর চেয়েও তুমি বদলে যাওয়াতে বেশি দুঃখ পেয়েছি। ভালো হয় তুমি আমাকে মেরেই ফেলো, কিন্তু তবুও আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। তোমাকে ছাড়া তো এমনিতেই আমি মরে যাব। তার থেকে ভালো হয় তোমার হাতে আমি এই দুনিয়া থেকে চলে যাই। আমি নিচে পড়ে থাকা পিস্তলটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে মঞ্জুকে ধরিয়ে দিলাম। ও পিস্তলটা হাতে নিল, কিন্তু পর মুহূর্তেই কাঁদতে লাগলো। সেই ম্যানেজার বলতে লাগলো, মঞ্জু আমার বোন। আমি দুবাইতে চাকরি করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে একজন আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। যখন সেখান থেকে ছাড়া পেয়ে ফিরে আসি তখন ও আমাকে পুরো ঘটনাটা বলে। সেটা শুনে আমার খুব রাগ হয়েছিল। তুমি বাবার সাথে যা করেছিলে
আমরা তার বদলা নিতে চেয়েছিলাম, তাই আমি তোমার অফিসে চাকরি করে তোমার বিশ্বাস অর্জন করি। তারপর ভাগ্যক্রমে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের সামনে সুযোগ আসে, আর তাই আমরা তোমার শাস্তি দেওয়ার জন্য এই নাটক করেছিলাম। এসব কথা শুনে আমি নিজে খুব লজ্জায় পড়ে গেলাম। আমি মঞ্জুর কাছে আমার সমস্ত খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি। মেয়েদের সহ্য ক্ষমতা পুরুষের থেকে অনেক বেশি হয়। সে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি হুইল চেয়ারে বসে, ও আমার পায়ে মাথা রেখে বসেছিল। ওর ভালোবাসাপূর্ণ স্পর্শ পেয়ে আজ প্রথমবার আমি আমার ভিতরের স্বস্তি অনুভব করলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।